এসবির লোকেরা আমাকে বলছে, এনএসআই বলছে, ম্যাডাম যে মানুষ মারার হুকুম দেয় হাসিনা, যখন করে ফেলে, মেরে ফেলে, তখন বলে থ্যাংক ইউ। উনি পুরস্কার দেয় নিজের হাতে, হাসিনা নিজের হাতে পুরস্কার দেয়। র্যাবের লোকেরা এক অফিসারের সাথে আমার কথা হচ্ছে, তার নাম বলবো না, সরি। সে আমাকে বলল, ম্যাডাম আমি এই পর্যন্ত 62 জন মারছি। তখন আমাকে যখনই দায়িত্ব দেয়, আমি বলি, ম্যাডাম এটা কি আমার পক্ষে আরও সম্ভব? আপনার যদি চাকরি করতে মনে চায় বা আপনার মনে করেন যে আপনি প্রয়োজন বউ বাচ্চা পালবেন, তাহলে তো আপনার এই কাজ করতেই হবে। এটা উনির মুখের কথা। আমরা একসঙ্গে চা খাচ্ছিলাম, তোর এই কথাটা বললো আমাকে। আর বলল যে আমি ভাই বলেন তো ভাই, আমি উনির সাথে ফান করে বলছিলাম, ভাই কতজন মারছেন এই পর্যন্ত? বলে 62 জন। কিন্তু মানে এটা কল্পনার বাইরে। আমার তখন ইমোশনাল হয়ে গেছি। লোকটা বলল যে উনিকে মাইরা আবার ফোন করে বলতে হয় যে ম্যাডাম ফিনিশ। তো ফিনিশ বলে থ্যাংক ইউ। উনি নিজের হাতে টাকা দিত, 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে টাকা দিত, আর থ্যাংক ইউ বলতো যে এটা আপনার দায়িত্ব, আপনি পালন করছেন। এটা হলো হাসিনার কথা ছিল। তবে হাসিনা পারতো না এমন কোনো কাজ নেই, সারা বিশ্বের মানুষ জানে, এটা আপনারাও জানেন। 7টা বছর ধরে দিন রাত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা আমি আমার বাবার অপেক্ষায় থাকি। এখন পর্যন্ত আমি এটা বিশ্বাস করতে পারি না যে আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। এখন পর্যন্ত আমি এটা ভাবতে পারি না যে আমার বাবা নাই। যখন গুম তদন্ত কমিশন থেকে বলল যে 333 জনের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, ধরে নেন তারা মৃত। কিভাবে ধরে নিব আমরা? এটা কারণ কোনো অঙ্কের হিসাব না যে আমি ধরে নিয়ে অঙ্ক করে দিব। এটা একটা মানুষের জীবনের হিসাব, তার সাথে জড়িত প্রত্যেকটা পরিবারের সদস্যের জীবনের হিসাব। আমরা এতটা বছর ধরে অপেক্ষা করে যাচ্ছি যে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হলে হয়তো আমরা আমার বাবাকে ফিরে পাবো। কিন্তু এই 5ই আগস্টের পরেও এখনো যে আমার বাবার ছবি হাতে নিয়ে আমার রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। সবচেয়ে বড় ব্যর্থতা যে এখন পর্যন্ত গুমের শিকার পরিবারের স্বজনরা তাদের বাবার ছবি হাতে নিয়ে, ছেলের ছবি হাতে নিয়ে, স্বামীর ছবি হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকছে। এখন পর্যন্ত সুবিচারের আশ্বাস দেওয়া হয়নি, এখন পর্যন্ত বিচার নিশ্চিত করা হয়। আয়নাগরের কথা সবাই শুনেছেন, কিন্তু আয়নাগর চোখে দেখার মতো সৌভাগ্য কারোর হয় নাই। আজকের এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ আয়নাগর দেখতে পারবেন। আজকের ভিডিওটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করব আয়নাগর আসলে কাকে বলে, আয়নাগর কিভাবে তৈরি করা হয়। এই যে দেখুন, একটি মানুষ এই গর্তের ভিতরে নামতেছে, এটাই হচ্ছে আয়নাগর। অনেক গভীর ভিতরে গিয়েছে এই গর্তটা, অনেক মাটির নিচে গিয়েছে এই গর্তটা। আর এই গর্তটা এমন একটি গর্ত, ভিতরে যে কত রকমের রাস্তা রয়েছে, একজন মানুষকে যদি এখানে ছেড়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় সে কখনোই রাস্তা দিয়ে সঠিকভাবে বের হয়ে আসতে পারবে না। কারণ এটার ভিতরে অনেক দরজা রয়েছে, অনেক গর্ত রয়েছে, অনেক রুম রয়েছে। এক রুম থেকে অন্য রুমে গিয়ে পরবর্তীতে আপনি একই রুমে আসবেন, এইভাবে আসলে ক্যাপাসিটি নেই যা আপনারা ভিতরে দেখতে পাচ্ছি। এই জন্য তো দেখছিলাম যে হাজার হাজার মানুষকে এই আয়নাগরের ভিতরে বন্দি করে রেখেছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং তাদের কিছু দোসররা। সৎ ইমামদেরকে, সৎ মুসল্লিদেরকে নিয়ে, অনেক ভালো ভালো রাজনীতিবিদদেরকে নিয়ে হাজার হাজার মাস তাদেরকে নিয়ে আয়নাগরের বন্দি করে রেখেছিল। এবং আমরা এমন একজন বাইসে ফিরছে, গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল, আল্লাহ বাঁচাই দিচ্ছেন। শোনেন তার মুখ থেকে। ওই আবদুল্লাহপুর আশুলিয়া রোড যেটা, সেখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে। নামার পরে আমাকে কানে কানে বলতেছে, ভাইজান আমাকে ক্ষমা করে দিয়ে দেখেন, আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে। হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো এবং আমি খেয়াল করতেছি গাড়ি শব্দ আসতেছে। তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ, আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পর মানে পড়ে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি। আমারে তুলে ধরে বলছে যে আপনি ভয় পাবেন না, আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি, কিন্তু গাড়িটা পাশ দিয়ে চলে গেছে। তবে আমি টের পাইছিলাম যে গাড়িটা যখন জোরে খুব রানিং এ আসতেছে, আবার যখন ছেড়ে দিবে ব্রেক শক্ত করে ধরে